2024-এর গণঅভ্যুত্থান নিয়ে যে আপনারা 313 পেজের প্রতিবেদনটিতে দেখবেন 1971 সালের বীরাঙ্গনাদের সম্মাননার কথা বারবার এসেছে এবং আমরা এই সাধুবাদ জানাই। তবে 24 নিয়ে কোনো সিঙ্গেল কথা আমরা দেখতে পাই না। তাহলে কি 24-এর নারীরা নারী নয়? 24-এ যে নারী শহীদ হয়েছিলেন বা শহীদ যে ভাইরা ছিলেন, তাদের স্ত্রী, তাদের মা, যে শহীদ জননীরা আছে, তাদের পুনর্বাসন নিয়ে, তাদের ট্রমা হিলিং নিয়ে প্রস্তাবনা কোথায়? আমি পার্সোনালি এমন নারীকে চিনি যিনি একজন হোম মেকার ছিলেন। জুলাইয়ে তিনি রাজপথে ছিলেন, তার ছোট্ট বাচ্চাকে নিয়ে তিনি প্রতিদিন রাজপথে ছিলেন, কিন্তু এখন ওনাকে রেগুলার বেসিসে সাইকিয়াট্রিস্ট হেল্প নিতে হচ্ছে। ওনার বাবা, ওনার হাজব্যান্ড সলভেন্ট বলে ওনার পক্ষে এটা পসিবল হচ্ছে। তবে আমাদের শ্রমিক ভাইদের ওয়াইফের কী অবস্থা? আমাদের শ্রমিক ভাইদের মায়েদের কী অবস্থা? একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে সেই মায়ের এখন কী অবস্থা? নারী অধিকার কমিশন কি একবারও জানতে চেয়েছে? বা তাদের প্রস্তাবনায় কি আমরা এই প্রতিফলন দেখেছি? দেখতে পাইনি। শিরিন পারভীন হককে যখন সাংবাদিক প্রশ্ন করেছিলেন একটি টক শোতে যে আপনারা ধর্মীয় আইনকে বৈষম্যমূলক বলছেন, ধর্মীয় আইন নারীর প্রতি জুলুম সৃষ্টি করে, তো আপনারা যে ধর্মীয় আইনের সংস্কার চাচ্ছেন সেই সংস্কারের মধ্যে সেই সংস্কার কমিটিতে কোনো আলেম ওলামা বা ধর্মীয় স্কলারকে রাখার প্রয়োজনীয়তা বোধ করেনি বা কেন রাখেনি? তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি প্রয়োজন বোধ করেননি। তিনি কোনো ধর্মীয় স্কলারকে সেই কমিটিতে বা ধর্মীয় স্কলার নারীও আছেন, তিনি চাইলে নারীদের সাথেও বসতে পারতেন। আপনারা পিছনে যে প্রস্তাব সুপারিশ ফর্মটা আছে সেখানে দেখবেন তিনি বিভিন্ন সংগঠনের সাথে বসেছেন, উদীচী, ছায়ানট সহ প্রত্যেকটা সংগঠনের সাথে বসেছেন। তো আমাদের আলিম ওলামারা কোথায়? বা আমাদের যে নারী স্কলার আছেন ওনারা কোথায়? শিরিন পারভীন হককে জনাব নাসিমা আপা যখন জিজ্ঞাসা করেছিলেন যে ধর্মীয় সংস্কার যে করতে চাচ্ছেন, তো ধর্মীয় আইনগুলো তো আমাদের বিশ্বাস, তখন তিনি বলে দেন যে কোন ধর্ম? আমি তাকে প্রশ্ন করতে চাই, আপনি যে ধর্ম সেই ধর্ম, আপনি কি আপনার ধর্ম ভুলে গিয়েছেন? আপনি কেন প্রশ্ন করছেন যে কোন ধর্ম? দেখুন, আমরা বলতে চাই আমাদের দেশের বেশিরভাগ মানুষ তাদের ফেইথকে আঁকড়ে ধরে, তাদের ফেইথের মাধ্যমে তাদের জীবনযাত্রা পরিচালনা করে। আমাদের ফেইথই আমাদের ট্র্যাডিশন, আমাদের ফেইথই আমাদের কালচার। আপনারা আজকে আমাদের যে প্ল্যাটফর্মের নাম ট্র্যাডিশনাল শি, ওইখান থেকে আপনারা একটা ভিউ পেয়ে যাবেন বা কনসেপ্ট পেয়ে যাবেন যে আমাদের ম্যাস পিপল, আপনারা যদি নারীদেরকে দেখেন বা জুলাইয়ে যদি আপনি রাজপথে দেখেন যেসব নারীরা চলে এসেছিলেন, আপনি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন তারা কী চায়। তারা অবশ্যই ধর্মকে তাদের লাইফে চায়, তাদের জীবন ব্যবস্থা হিসেবে চায়, তাদের কালচার, তাদের ট্র্যাডিশন, তাদের মোরালিটি সব কিছুকে শেপ করে ফেথ। সেই ফেথকে আপনি বাদ দিয়ে, এতগুলো মানুষের দাবিকে বাদ দিয়ে আপনি কখনোই বলতে পারেন না যে আপনি ম্যাস পিপলকে রিপ্রেজেন্ট করছেন, আপনি নারী উন্নয়ন করছেন, নারীর প্রতি বৈষম্য ঘটাচ্ছেন। আমি এখানে দুটি পয়েন্ট নিয়ে কথা বলবো, আমার ফিলোমেট্রা বাকি পয়েন্টস নিয়ে কথা বলবে। 41 থেকে 45 নম্বর পেজে নারী সংস্কার কমিশনে বারবার এসেছে পাহাড়িদের যে জীবনযাত্রা বা পাহাড়িদের যে আইনি ব্যবস্থা সেটা নিয়ে। 41 থেকে 45-এ বেশ কয়েক জায়গায় ওনারা বলেছেন যে পাহাড়িদের যে নিজস্ব গোত্রভিত্তিক আইনি ব্যবস্থা আছে সেগুলো যাতে মেইন স্ট্রিম যে আইন ব্যবস্থা আছে তার সাথে ইন্টিগ্রেট করা হয়। ইভেন এমন কথাও বলা হয়েছে, এমন প্রস্তাবনাও দেওয়া হয়েছে, কোনো পাহাড়ির সাথে যদি কোনো নন পাহাড়ির মামলা হয় এবং সেই মামলা নিরসনের ক্ষেত্রে সেখানে যাতে একজন দোভাষী নিযুক্ত করা হয় এবং পাহাড়িকে যাতে তার গোত্রভিত্তিক আইনের মাধ্যমেই সেই মামলা নিরসন করা হয়। আপনারা কি আপনার 45 নম্বর পেজে গেলে দেখতে পারবেন। তার মানে ওনারা পাহাড়ের কৃষ্টি, কালচার, ট্র্যাডিশন, তাদের ফেইথ, ভ্যালুস সব কিছুর প্রতি সম্মানজনক পজিশন রাখছেন। তাহলে আমরা কোথায়? আপনি পাহাড়িদের প্রতি, পাহাড়িদের গোত্রভিত্তিক আইনের প্রতি, তাদের ভ্যালুজের প্রতি, তাদের ট্র্যাডিশনের প্রতি, তাদের কালচারের প্রতি একটা সম্মানজনক মনোভাব রাখছেন। ইনফ্যাক্ট নন পাহাড়িদের সাথে মামলা নিরসনের ক্ষেত্রেও আপনি চাচ্ছেন সেখানে যাতে তাদের আইন দ্বারাই তাদেরকে ট্রিট করা হয়, একজন দোভাষী নিযুক্ত করা হয়। তো বাংলার এতগুলো মানুষ যে ধর্মটাকে পালন করছে বা ধর্মটাকেই তাদের ট্র্যাডিশন, কালচার হিসেবে চিন্তা করছে, তাদের জীবনযাত্রা হিসেবে বেছে নিয়েছে, তাদের দাবি কোথায়? বা তাদের আইনগুলোকে কেন আপনার কাছে মনে হচ্ছে যে নিছক একটি বৈষম্যমূলক আইন?